সব ধরনের ফেডারেল অনুদান ও ঋণ কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইসব খাতের প্রায় $3 ট্রিলিয়ন স্থগিত করা হয়েছে। সোমবার এক মেমোর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফেডারেল অর্থায়নের যথার্থতা যাচাইয়ের আগ পর্যন্ত এই সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। যদিও ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে দেশের মিলিয়ন মিলিয়ন মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হবেন বলে তারা আশঙ্কা করছেন। তবে দুপুরেই ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল জাজ লরেন আলী খান এই সিদ্ধান্তের উপর টেম্পোরারি ব্লক দিয়েছেন। এদিকে ফেডারেল অনুদান ও ঋণ সহযোগিতা স্থগিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন সেনেটর ডেমোক্রেটিক নেতারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ও বেআইনি বলে আখ্যায়িত করেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। অতি ধনীদের কর ছাড় দিতেই ট্রাম্প এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। ফেডারেল থেকে স্থানীয় প্রায় সব খাতেই এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা জানান শুমার। তবে সেনেটে মেজরিটি লিডার জন থুন দাবি করছেন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত সাময়িক এবং প্রতিটি খাতের ব্যয় পর্যবেক্ষণ করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দেশে ব্যাপক হারে চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। মঙ্গলবার দুপুর পর্যন্ত দেশে 4,829 জনকে আটকের কথা জানিয়েছে আইস। রবিবারে আটক 1200 মানুষের ডেটা বিশ্লেষণ করে এনবিসি চ্যানেল বলছে এর মধ্যে 52% ক্রিমিনাল অ্যারেস্ট, কিন্তু বাকিরা অপরাধের সাথে সরাসরি জড়িত নন। গত কয়েকদিনে গড়ে প্রতিদিন 710 জন করে ধরা হয়েছে, যা বাইডেনের শেষ 12 মাসের ডাটায় দেখা যায় তখন 311 জন করে ধরা হতো। এর আগে ওবামা প্রশাসন গড়ে 636 জন করে আটক করত। ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রতিদিন গড়ে 376 জন করে ধরত। তুলনামূলক চিত্রটা জানানোর উদ্দেশ্য, এটা নতুন কিছু নয়, কিন্তু এরকম চিরুনি অভিযান এর আগে হয়নি, সেটাই গুরুত্বপূর্ণ। এবং এইসব বিষয় নিয়ে কথা বলবো TVN 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এহসান জুয়েল। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন নিউ জার্সি মনমাউথ ইউনিভার্সিটি স্কুল অফ সোশ্যাল ওয়ার্কের ডিন প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা শুরুতে যে বিষয়টি গুরুত্ব দিতে চাই সেটি হলো ফেডারেল অনুদান এবং ঋণ কার্যক্রম স্থগিত ঘোষণা যেটি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের যে কার্যক্রমগুলো তিনি করছিলেন প্রায় সব কার্যক্রমই তার নির্বাচনী প্রচারণার সময় তিনি বলতেন, অর্থাৎ মাস ডিপোর্টেশনের বিষয়টি তিনি বলতেন, তার পররাষ্ট্রনীতির বিষয়গুলো বলতেন। এবং তিনি দায়িত্ব নেওয়ার পর নতুন যে কাজগুলো করেছেন তার মধ্যে ফেডারেল এমপ্লয়ীদের একেবারেই সরাসরি অফিসে গিয়ে অফিস করার 5 দিন সপ্তাহে সেটি যেমন করেছেন, একই সঙ্গে এখন সব ঋণ এবং অনুদান এবং যেটির সঙ্গে সরাসরি সাধারণ মানুষ, মধ্যবিত্ত কিংবা অন্যরাও জড়িত, মেডিকেয়ারের মতো বিষয়গুলো জড়িত, সেটিকে তিনি স্থগিত করেছেন। এটি সাময়িক, ধরে নেওয়া হচ্ছে এটি সাময়িক, কিন্তু এই স্থগিতাদেশের ইফেক্টটা, প্রভাবটা কি পড়বে আমি একটু প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর আপনার কাছে শুরুতে জানতে চাচ্ছি। জুয়েল এবং শুভেচ্ছা ডক্টর নাকিবুর রহমান। আসলে দেখুন যে এটা আমি খুব একটা সারপ্রাইজ কিছু মনে করছি না, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প সে ক্ষমতা আসার আগে কিন্তু এগুলো অলরেডি বলেছেন। সে বলেছেন যে he is going to do something like not the conventional politician would do, and this is his second term. He took the lessons from the first term, এবং সে এই ধরনের যে আরো রেডিক্যাল কিছু যে আসবে না, এটা আশা না করাটাই বোধহয় ভালো। এটা আরো আসবে, আরো এই ধরনের আসবে। তো দেখুন, সে এই যে আপনার অনুদান যেটা কথা বলা হচ্ছে যে ফ্রিজ করা হয়েছে, যে তার যে প্রেস সেক্রেটারি, হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন যে এটা টেম্পোরারি, এবং এটা তারা দেখতে চাচ্ছে যে এই এজেন্সিগুলো যে অনুদানগুলো দিয়ে বা যে গ্র্যান্টস গুলো দেওয়া হয়, আমরা জানি এই গ্র্যান্টস গুলোতে অনেক এনজিওস আছে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, গভর্নমেন্টাল অর্গানাইজেশন, দ্য এফিলিয়েটেড ইনস্টিটিউশন গুলো আছে। এগুলো মেইনলি কিন্তু সোশ্যাল সেফটি নেট। এগুলোর মাধ্যমে যে দেশের যে সবচেয়ে বড়, যে আমরা ক্যাপিটালিস্ট কান্ট্রি গুলো যে এখানে যে সবচেয়ে বড় যে আপনার একটা ক্রেডিট নেই, যে আমাদের সোশ্যাল সেফটি নেট আছে, আমাদের মানবাধিকার আছে, তো এগুলো সবচেয়ে বড় এফেক্ট করবে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে। এবং আমরা জানি এটা আরো কিন্তু ইভেন ফরেন এইটা বলেন আপনার, বা এনজিওস ওয়ার্ক যেটা আমি বললাম, DEI, ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশন ইনিশিয়েটিভ গুলো, ওক জেন্ডার আইডিওলজি এবং গ্রিন নিউ ডিল যেগুলো বলা হয়েছে, এসবগুলো এফেক্ট করবে। এখন তারা বলতেছে যে তারা বিশেষ করে তার
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বললো যে আমরা এটা দেখতে চাচ্ছি দ্য ইনিশিয়েটিভ নট ইন কনফ্লিক্ট, অর্থাৎ এটা যাতে প্রেসিডেন্টের যে প্রায়োরিটিস আছে তার সাথে যাতে এটা দ্বন্দ্বিক না হয় বা দ্বন্দ্বমূলক না হয়। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে এই যে আপনার প্রোগ্রাম গুলো সোশ্যাল সেফটি নেট, এটা তো গতবার যে প্রেসিডেন্ট ছিল জো বাইডেন, সে তো ক্রিয়েট করেন নাই। এগুলো ক্রিয়েট করেছেন কিন্তু আমাদের কংগ্রেস, এবং কংগ্রেস কি স্টুপিড যে তারা এই প্রোগ্রাম গুলা করেছেন? হ্যাঁ, তুমি বাজেট কমাতে পারো, কিন্তু টোটালি যে প্রোগ্রাম গুলাকে আপনার একেবারে যে ইয়া করে ফেলা, খতম করে ফেলা, সেটা তো আমার মনে হয় এটা এই ধরনের বোধহয় মানুষ আশা করে নাই। সো এখন দেখুন, আমি সবসময় একটা কথা বলি, পিপল ডিজার্ভ দ্য গভর্নমেন্ট দে ইলেক্ট। এটা কিন্তু শেষ না, এগুলো কিন্তু আরো আসবে, এবং সবচেয়ে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই মাস লেভেলে যারা ভোট দিয়েছেন। যে কারণ সে হি ইজ নট অ্যাকচুয়ালি দ্য ওয়ে অ্যাকচুয়ালি হি স্টার্টেড হিজ ডেজ। এই কয়েকদিনেই আপনি দেখুন যে প্রথম আঘাতটা কাদের উপর আসতেছে? সাধারণ মানুষ, যারা একদম আপনার ব্লাইন্ডলি কিন্তু ভোট দিয়েছেন যে হি ইজ গোইং টু ডু সামথিং ডিফারেন্ট। এবং সে তো আগে থেকেই বলে আসছে সোশ্যাল সিকিউরিটি, মেডিকেড, মেডিকেয়ার, এগুলো। এবং দেখুন মেডিকেয়ারের দেখুন যে আপনার সব যে ওয়েবসাইট গুলো যে হঠাৎ করে যেভাবে হলো, এবং দিস আর ওয়েক আপ কল। এবং আমি যেটা বলবো, যেটা আমরা, ইটস নট সারপ্রাইজিং, হি সেড ইট ক্লিয়ারলি, অ্যান্ড নোয়িং অল দোজ থিং, জনগণ তাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছেন। তো জনগণকে এখন আমি যেটা বলবো, তাদের ধৈর্য রাখতে হবে এট হোয়াট লেভেল দে আর গোইং টু ডু। তবে এই দেশে একটা জিনিস আমরা জানি, সিভিলিয়ানস বা দেশের যে সলিডারিটি অর্গানাইজেশন গুলো আছে অলরেডি কিন্তু লসুট ফাইল করেছে। আপনি যে জাজ আলী খানের কথা বললেন, বা বিভিন্ন যে ফোরাম গুলো আছে, যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন, দে হ্যাভ অলরেডি ফাইল লসুট এগেইনস্ট দিস অর্ডার। সো দোজ থিংস আর গোইং টু বি দেয়ার, নো ম্যাটার অ্যাকচুয়ালি পিপল মেড এ মিস্টেক অর নট। এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসবে এদেশে স্টিল। এবং সাক্ষমাত্র বলে দিয়েছেন, দিস ইজ ললেস, ডিস্ট্রাকটিভ এবং ক্রুয়েল। These words actually very strong word he used, but the question is that actually the president Trump, he doesn't go by all those things. Actually, it's a kind of to me ignoring the institution like the Congress, including এটা তো যে প্রোগ্রামগুলো তো আসলে এগুলো একদিনের না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভ্যানিটি বিউটি হচ্ছে এই সোশ্যাল সেফটি নেট, এবং এটা কিন্তু আপনার দেখুন ইনডিসক্রিমিনেটলি কিন্তু, এবং বলা হচ্ছে মিলস অন হুইলস, and those programs are going to be affected this because who are the recipient of these programs? The people, those who are elderly, children, SNAP, আপনি জানেন, বা older American যেগুলো, they are all going to be affected as a result of this. Even এই যে পজ হচ্ছে, this is আমাদের রিমেম্বার মনে করতে হবে এখানে যে এখন শীতকাল, এই সময়টাই কিন্তু আপনার দেখুন যে এই ধরনের ইমার্জেন্সি প্রোগ্রাম গুলো বেশি দরকার, কিন্তু সাধারণ মানুষের কথা তো চিন্তা করে না। সো দিস ইজ হোয়াট, বাট হি সেড ইট ভেরি ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি বিফোর হি কেম টু পাওয়ার, হি ইজ গোইং টু ডু সামথিং লাইক দ্য কনভেনশনাল পলিটিশিয়ান ইউজুয়ালি ডোন্ট ডু ইট। জি, আমি এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনি বলছিলেন যে এটা তো আসলে প্রেসিডেন্ট বাইডেন করেননি। আমরা 2024 সালে দেখেছি যে এই খাতে প্রেসিডেন্ট বাইডেন $3 ট্রিলিয়ন বরাদ্দ দিয়েছিলেন। এখন গভর্নমেন্টের যে নতুন বিভাগ আছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, তারা বলছে ব্যয় সংকোচন করবে, অর্থাৎ ব্যয় কমিয়ে আনবে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিঃসন্দেহে এই না যে $3 ট্রিলিয়ন সবটুকুই একদম বন্ধ করে দেবেন, তিনি যখন চালু করবেন $1 সেখানে খরচ হবে না, সেখানেও খরচ হবে। এবং এটি যখন তিনি নতুন করে চালু করবেন যাচাই বাছাইয়ের পর, যেটিকে টেম্পোরারি বলা হচ্ছে, স্থগিত, তখন তো অর্থ বরাদ্দ রাখতেই হবে। তাহলে এই জিনিসটা বন্ধ করার পিছনে তার উদ্দেশ্যটা কি আসলে, সেটি আপনার কাছে জানতে চাই। এটাই তো আসলে বড় কথা, যে নাটকীয়। দিস ইজ দ্য ওয়ে পপুলিস্ট এবং পপুলিস্ট গভর্নমেন্ট, ন্যাশনালিস্ট গভর্নমেন্ট যারা আছে, দিস আর দ্য ওয়ে দে অ্যাকচুয়ালি স্টার্ট। ইনফ্যাক্ট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন যে ঘুরে ফিরে কিন্তু একই জায়গা আলটিমেটলি। যেমন সে যে আপনার যে মেক্সিকো ফার্স্ট টার্মে বলছিল যে ওয়ালটা করবে, ওয়াল কতটুকু হয়েছে, বাট পিপল অ্যাকচুয়ালি ডাইজেস্ট ইট, জনগণ খায়, এই কথাগুলো দিয়ে কিন্তু আপনার তাদেরকে ইলেক্টেড করে। আপনি এভরি হয় দেখবেন যে দিস ইজ দ্য পপুলিস্ট গভর্নমেন্ট অ্যাকচুয়ালি কাম টু পাওয়ার। সো অতটুকু করতে পারবে, বা এই যে ডিসম্যান্টেলিং, একটা যে কেওয়াস সৃষ্টি করা, হ্যাঁ, তারা বলছে যে এটা টেম্পোরারি কথাগুলো বলার আগে তো আমি বারবার বলি রেটরিক ম্যাটার। পলিটিশিয়ানদের বেশ করে এই লেভেলের রেটরিক ম্যাটার। আপনি এমন কোনো কথা বলবেন না যেটা ডিস্টেবিলাইজ করবে, যেটা ডিভিসিভ করে নেবে, যেটা সাধারণ মানুষকে একটা সংখ্যার মধ্যে, মানে আপনি পপুলিস্ট বলছেন, আমি সেই শব্দটা ধরে আপনার কাছে জানতে চাই, এই সুবিধাগুলো তো সিটিজেনরা পাচ্ছেন, এটা এমন না যে অভিবাসীরা পেতেন, কিংবা অভিবাসীরা হয়তো ট্যাক্স পে করেন কিন্তু তারা এই সুবিধাগুলো পান না। সেই জায়গায় দেশের নাগরিকদেরকে আপনি বিভ্রান্ত করে কিংবা কষ্টের মধ্যে ফেলে, উদ্বেগের মধ্যে ফেলে, আপনি কিভাবে পপুলিস্ট গভর্নমেন্টের কনসেপ্টটাকে
স্টাবলিশড করবেন? Yeah, actually, that is what is the problem. Like populist government, actually, they come to the power because they are going to support those people. But this is totally against that. What they say and what they do, there is a big gulf. That's what is happening actually. যে আপনার যে প্রশ্নের উত্তরটা হচ্ছে what they say they don't follow it to the entirety. যেমন আমি এটা বললাম যে একটু আগে যে মেক্সিকো ওয়াল বা তারা বলে বড় বড় কথা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওখানেই আসবে। আর আপনি যথার্থই বলেছেন $3 ট্রিলিয়ন তো এটা বাইডেন তো তার ব্যক্তিগতভাবে এটা দেন নাই, এটা দিয়েছেন ইনস্টিটিউশন, কংগ্রেসের মাধ্যমে এই প্রোগ্রামগুলো এসেছেন, যাচাই বাছাই করে অনেক কিছু করে। আপনি হয়তো ফান্ড আপনি কার্টেল করতে পারেন, যে এখান থেকে স্কুইজ করতে পারেন, বাট ইউ ক্যান নট এক্সটিং দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামগুলোর তো বেনিফিশিয়ারি কারা, এগুলো রিসিপিয়েন্ট কারা? যে এই যে যাদের কথা বললাম, এল্ডারলি বলেন, চিলড্রেন বলেন, আর আপনি যথার্থই বলেছেন যে এটা তো আনডকুমেন্টেড আমরা বলি, দিস ইজ নট অ্যাকচুয়ালি, দে আর নট অ্যাকচুয়ালি এনজয়িং দিস বেনিফিট, মোস্টলি দ্য সিটিজেন। And এই populist গভর্নমেন্টের মেইন এজেন্ডা হওয়া উচিত যে সিটিজেনকে সার্ভ করা, ইনস্টিড দে আর ডুইং ইট অপোজিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্লেষণের জন্য ডক্টর নাকিবুর রহমান। আপনি এই প্রশ্নগুলো শুনছিলেন, নিঃসন্দেহে এগুলোর উত্তর আপনার কাছ থেকে নেব। তার সাথে যোগ করব যে এই টেম্পোরারি স্থগিতাদেশ যখন যাবে, এগুলো যখন এই প্রোগ্রামগুলো আবার ফিরবে, আমরা ধারণা করছি যে এটা ফিরতেই হবে, আমেরিকান নাগরিকদের স্বার্থেই ফিরতে হবে, কিন্তু সেইখানে বরাদ্দ কমে যাবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে স্টেটগুলো, সিটিগুলো তাদের নিজস্ব বরাদ্দ থেকে কোনোভাবে কি এখানে এই কাজগুলো অব্যাহত রাখার সুযোগ আছে, নাকি ভবিষ্যতে যখন আবার কমেও যেতে পারে তখনও আসলে স্টেটগুলো কি ধরনের পরিস্থিতি, কিংবা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? জি, অনেক ধন্যবাদ। আমাদের গোলাম মোহাম্মদ মাদবুর ভাই খুব সুন্দর করে বলছিলেন, আমি ওনার সমস্ত কথার সাথে এগ্রি করি। এখানে কিন্তু কয়েকটা অথরিটি এবং আমাদের যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন ব্রাঞ্চ গুলো আছে, সেই ব্রাঞ্চ গুলার অটোনমি এবং তাদের ক্ষমতার যে ভারসাম্য, সেই পুরোপুরি প্রক্রিয়াগুলোকে কিন্তু চ্যালেঞ্জ করছে। অবশ্যই প্রেসিডেন্টের কিছু ডিসক্রিশনারি পাওয়ার থাকে, অথরিটি থাকে, যেগুলা তিনি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি এগুলা ফুলফিল করেন, এবং প্রেসিডেন্টের কিছু থোক বরাদ্দও কিন্তু থাকে, ডিসক্রিশনারি ফান্ড থাকে, যেটা থেকে তিনি খরচ করতে পারেন, খরচ কমিয়ে নিতে পারেন। কিন্তু এর বাইরে এই যে ফেডারেল গ্র্যান্ট এবং যেই বাজেটটা বরাদ্দ দেওয়া হয়েছে, এটা কিন্তু কংগ্রেস পাশ করেছে। সো যেই জিনিস কংগ্রেসে পাশ হওয়া এবং এটা অর্থ বিলের মাধ্যমে এটা এক্সিকিউট হয়ে গিয়েছে, সেই জিনিসটা প্রেসিডেন্টের অথরিটি আছে কিনা সেটা বন্ধ করার, এটাই কিন্তু মূল প্রশ্নটা। এবং এ কারণেই কিন্তু ফেডারেল জাজ এই এক্সিকিউটিভ অর্ডারটাকে স্টে করে দিয়েছেন। আমরা যেটা দেখেছি যে লরেন আলী খান তিনি টেম্পোরারি এটাকে হল্ট করেছেন। সো আপনার শেষ প্রশ্ন দিয়ে যদি আমি শুরু করি যে এই কাজগুলো আছে, এখানে কিন্তু আমি যেখানে থাকি, যে স্টেটে, নর্থ ক্যারোলাইনার পশ্চিম অংশে, ওয়েস্টার্ন নর্থ ক্যারোলাইনাতে যে গত বছর হারিকেন হয়েছিল এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিগুলোর রিকভারি কিন্তু এই বাজেট থেকে এর রিকভারি গুলা চলছিল। এখন এই ফেডারেল ফান্ড যখন ফ্রিজ করা হচ্ছে, সেখানে কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষদের যে পুনর্বাসন, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো এই টোটাল কাজটার মাধ্যমে তিনি কি অ্যাচিভ করতে যাচ্ছেন, এটা কিন্তু বড় প্রশ্ন। প্রবলেমটা তিনি যে আইডেন্টিফাই করেছেন, ইটস এ ভ্যালিড প্রবলেম, কারণ ফেডারেল ফান্ডের প্রচুর অপচয় আমরা দেখি, যে ডেফিনেটলি এটার অ্যাকাউন্টেবিলিটি, এটার ব্যবহার সবকিছু আছে। এবং এই ফেডারেল গভর্নমেন্টের যেই হিউজ বাজেট ডেফিসিট, যার কারণে বারবার ডেট সিলিং বাড়ানো হচ্ছে, ইটস এ জেনুইন কনসার্ন, এবং রিপাবলিকানরা এটা নিয়ে সবসময় কনসার্ন। কিন্তু আমরা দেখেছিলাম যে গত 4 বছর ডোনাল্ড ট্রাম্পের আমলে কিন্তু এই গ্যাপটা কিন্তু বেড়েছে, কমেন। সো তিনি যদি এই ডেফিসিটটা কমাতে চান, অবশ্যই এটা সাধুবাদ পাওয়ার যোগ্য, বাট হি ইজ এক্সিকিউটিং অর গোয়িং অ্যাবাউট দিস থিংস ইন আ রং ওয়ে। আপনি যদি ডেফিসিট কমাতে চান, সবার আগে আপনাকে অসম যুদ্ধগুলো বন্ধ করতে হবে। ইসরায়েলকে $1 বিলিয়ন আপনি কুয়াশা পাঠাচ্ছেন ইনোসেন্ট মানুষদের হত্যা করার জন্য। এটা দিয়ে আপনি যে পরিমাণ ফেডারেল ফান্ড গ্র্যান্ট বন্ধ করছেন, তার একটা ভগ্নাংশ কিন্তু খরচ করলে পরে এটা আপনি
কাভার করতে পারেন। সো এই জায়গাগুলো ডেফিনেটলি ফেডারেল অপচয় কমানো লাগবে, কিন্তু নিড টু আইডেন্টিফাই ওয়্যার ইউ আর হ্যাভিং দিস কাইন্ড অফ ইনএফিসিয়েন্সিস। এটাই তো ডজের কাজ। সো আপনি একটা মাহমুদ ভাই যেটা বললেন যে আপনি টেম্পোরারি কেন করেন, ইউ হ্যাভ টু হ্যাভ এ ফান্ডামেন্টাল স্টাডি যে এই জায়গায় অপচয় হচ্ছে, এই জায়গায় ওয়েস্ট হচ্ছে, আমি এটা বন্ধ। কিন্তু এটা না করে আপনি যদি মানে মানুষের জীবন নিয়ে যদি আপনি ল্যাবরেটরি টেস্ট করা শুরু করেন, এখানে বন্ধ করে দেখি কি রিয়াকশন হয়, এখানে বন্ধ করে কি রিয়াকশন হয়, এটা তো একটা কেওয়াস সৃষ্টি। আপনার দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছিলেন যে পুলিশরা তো জনগণকে খুশি করতে চায়, এই কাজে তো জনগণ ক্ষতি হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো এখানে যে পুলিশরা প্রমিস করে তারা ক্ষমতায় আসে, যে কারণে তারা পুলিশ তারা জানে যে এটাকে এক্সিকিউট করা সম্ভব। এই কারণে এটা পপুলিস্টদের প্লেবুক যে দে থ্রো এ কিচেন সিঙ্ক। আমরা যেটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প 98টা সোফার এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন, এবং তিনি জানেন যে এগুলোর মধ্যে একটা বিরাট অংশ কোর্টে চ্যালেঞ্জ হবে। কিন্তু যে কেওয়াস তৈরি হবে, এই কেওয়াস দিয়ে কিন্তু তিনি তখন তার এই পপুলিস্ট জনগণকে বলবেন যে আমি তো করতে চাই, দিচ্ছেন। এটা একটা। আরেকটা হলো এই কেওয়াসের মধ্যে দিয়ে তারা অনেক কাজ করে ফেলবে, মানুষজন বড় বড় বিষয়গুলো নিয়ে ব্যস্ত, ছোট ছোট বিষয়গুলো করবে যেটার সিগনিফিকেন্ট রেমিফিকেশন আছে। এটার একটা উদাহরণ যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের নমিনিদের কথা যদি দেখেন, যে ডেফিনেটলি দেয়ার আর সাম নমিনিস, কিন্তু তার অনেক নমিনিগুলা এত প্রবলেম্যাটিক যে তাদের কনফার্মেশন হিয়ারিং গুলা মানে ইটস অলমোস্ট সোপ অপেরার মতো হয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা হলো যে আপনি ইটস এক্সস্টিং, আপনি কতগুলো অ্যাপয়েন্টমেন্ট বাধা দিবেন। সো ইউ হ্যাভ টু চুজ এন্ড পিক। সো আপনি হয়তো একজনকে দুজনকে আপনি ঠিক ঠেকানোর জন্য চেষ্টা করতে পারেন, এর মধ্যে দিয়ে একটা গ্রুপ অফ আপনার ইচ্ছা মতো অ্যাপয়েন্টেড হবে। এটা কিন্তু একটা প্লে বুক পপুলিস্টদের, এবং এই কাজটি তিনি করছেন। তিনি একটা কেওয়াস ক্রিয়েট করে এটার মাধ্যমে লোকজনকে ব্যস্ত রাখবেন, এবং এই ব্যস্ততার মধ্যে দিয়ে সূক্ষ্ম কিছু কাজ করে ফেলবেন যেগুলা চ্যালেঞ্জ করার রিসোর্স মানুষের থাকবে। এবং সবচেয়ে খারাপ জিনিস যেটা এখানে আমরা, যে এই টোটাল প্রসেসে গুটি কয়েক ব্যবসায়ী বেনিফিটেড হচ্ছে। বার্নি স্যান্ডার্স কিন্তু বারবারই কথাটা বলছেন যে আমরা করাপ্ট রিজিম গুলাতে অলিগার্কদের কথা আমরা জানতাম যে সুপার রিচ, অ্যাকাউন্টেবিলিটি নাই। আমেরিকাতে অলিগার্ক ক্লাস তৈরি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ছত্রছায়ায়, এটা জানা। জি, আপনি বার্নি স্যান্ডার্সের কথা বলছেন। জি, গোলাম আহমদ, আপনি যোগ করতে যাচ্ছেন কিছু? Dr. Nakib Rahman is really very thoughtful, and he has studied the issue. That's what I appreciate him. One thing he mentioned, এটা দেখুন, এটাকে বলে শ এন্ড অ। মিল্টন ফ্রিডম্যান, ইকোনমিস্ট, আই থিঙ্ক মনে আছে আপনার ডক্টর নাকিব রহমান, এই যে সাউথ আমেরিকাতে কিন্তু এসটিটিজিটা নিয়েছিল ইকোনমিস্ট হিসাবে আর কি। এইভাবে তারা মানুষকে কিন্তু এক আতঙ্কিত করে, এবং শেষে কিন্তু এটার উপর যাতে এক্সকিউজটা নেই। That's what exactly do. আমি তো করতে চেয়েছিলাম কিন্তু করতে পারি নাই। এবং very clearly he mentioned that actually that if you want to curtail the funding, do it, but not the program. These programs are the results of loss of wisdom, loss of intelligence, এবং মানুষের কিন্তু থট প্রসেস থেকে এগুলো হয়েছে, যেটা হচ্ছে কংগ্রেস হচ্ছে, আমি বলি মানুষ এটা আমরা সবাই তো এই কংগ্রেসটাকে ভোট দিয়ে কংগ্রেসে তাদেরকে পাঠাই। So this is something that, again, populists, they take this kind of techniques, show and all. ডক্টর নাকিবুর রহমান, আপনি বলছিলেন যে মানুষকে ব্যস্ত রাখার কথা, প্রফেসর গোলাম আহমদ বলছিলেন আতঙ্কিত করে রাখার কথা। এটা মানুষকে অনেকভাবে বোকা বানানো যায়, কিংবা আমরা জানি যে মুখে হয়তো অনেকে অনেক কথা বলেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আমেরিকান রিপাবলিকানই বলি, ডেমোক্রেটরা বলি, তারা কিছু কিছু জায়গায় একমত, কিন্তু সেটা হয়তো প্রকাশ করেন না, রাজনীতির স্বার্থে প্রকাশ করেন না, কারণ প্রকাশ তা করলে রাজনীতি করার সুযোগ আছে। সেটি বিভিন্ন দেশেই দেখা যায়, আমেরিকাতেও সেটি আছে। কিন্তু যখন দেশের মানুষকে নিয়ে তাদের বরাদ্দ, তাদের ঋণ, তাদের অনুদান সেগুলো বন্ধ করে ফেলা হয়, তখন তো আসলে আমরা ডেমোক্রেটদেরকে সবসময় দেখি যে প্রতিবাদ মুখর হতে। আজকে যদিও সেনেট মাইনরিটি লিডার হিসেবে চাক শুমার সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু সবগুলো ইস্যু মিলে এই যে ব্যস্ত থাকা, আতঙ্কে থাকা, এইসব থাকার সময়টাতে ডেমোক্রেটদেরকে কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা তারা আসলে কি নিয়ে আছেন সেটিও কি একটা উদ্বেগের বিষয় কিনা? না, ডেফিনেটলি উদ্বেগের বিষয়। এবং এই টোটাল কেওয়াসটার জন্য
তো ডেমোক্রেট, এবং আমি পার্টিকুলারলি সিঙ্গেল আউট করব জো বাইডেনের ফরেন পলিসির বিষয়টাকে। আপনারা দেখেছেন যে এই দু একদিন আগেই একটা সার্ভে হয়েছিল, সেখানে এই সিজ ফায়ার যখন কমপ্লিট হলো তার মধ্যে 29% যারা এইবার ভোট দিয়েছে, জেন জি পপুলেশনের একটা সিগনিফিকেন্ট অংশ। সো 29% কিন্তু কম না। তারা বলেছে যে তাদের ডেমোক্রেটিক পার্টি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটাই কারণ, ফরেন পলিসি। সো ডেমোক্রেটিক পার্টি হ্যাজ টু টেক দ্য ব্লেম। এবং যে থিন মেজরিটি নিয়ে এবার 219 এবং 215, সো একেবারে মানে দুইটা মানে 2+ মেইনলি মেজরিটি, এই ছোট্ট মেজরিটি নিয়ে কিন্তু রিপাবলিকান পার্টি কংগ্রেসে খুব স্ট্রাগল করবে। এবং আমরা দেখেছি যে অলরেডি থমাস মেসি, যিনি কেন্টাকির কংগ্রেসম্যান, তিনি অলরেডি কিছু কিছু বিষয়ে দ্বিমত করেছেন। আমরা আজকে আরেকজন রিপাবলিকান কংগ্রেসম্যানকে দেখেছি, যিনি এই ফান্ড ফ্রিজ করা নিয়ে তিনি কথা বলেছেন। তো যদি 3-4 জন রিপাবলিকান সাহস করে কথা বলে, তাহলে কিন্তু ডেমোক্রেটরাও সাহস পাবে। সো আমি মনে করি যে ডেমোক্রেটদের কিছু বাড়াবাড়ি ছিল কিছু কিছু বিষয়, যে ওক কালচারটাকে একেবারে এমব্রেস করা, কারণ ডেমোক্রেটিক পার্টির মধ্যেও বিভিন্ন রকম ভাগ আছে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে, কর্পোরেট ডেমোক্রেট হিসেবে আমরা যাদেরকে চিনি, তারা কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। সো অন দ্য আদার হ্যান্ড, যারা সোশ্যাল ডেমোক্রেট, যারা বার্নি স্যান্ডার্স, এওসি, তারা কিন্তু জেনজিদের কাছে অনেকটা তারা তারা তাদের অ্যাপিলটাকে তাদের সাড়া পেয়েছেন জেনজিদের মাধ্যমে। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এবং এখানে আমি আসলে যারা কংগ্রেশনাল সাইকেলে রান করে, তাদের জন্য আমার খুব খারাপ লাগে যে প্রত্যেক 2 বছরে তাদের ইলেক্টেড হতে হয়। এবং মানে এই তারা ইলেকশন শেষ করলেন, অলরেডি তাদের নেক্সট 2026 এর ইলেকশনের জন্য তাদের কিন্তু প্রস্তুতি, ফান্ড রেজিং সবকিছু হচ্ছে। এবং রিপাবলিকান পার্টির মধ্যে এখন ট্রাম্পের যেই পরিমাণ কন্ট্রোল, যে কেউ যদি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন, রীতিমতো হি উইল বি প্রাইমারি দেন হি উইল বি আউট অফ অফিস। সো এই সমস্ত কিছু চিন্তা করে আপনি যেটা বলেছেন যে ডেমোক্রেটিক পার্টিকে আমরা দেখছি যে মানে টায়ার্ড হয়ে গিয়েছে তারা, কিন্তু তাদেরকে দে হ্যাভ টু গেট দেয়ার থিংস টুগেদার, দে হ্যাভ টু গেট দেয়ার অ্যাক্ট টুগেদার। এবং এখন থেকে যদি তারা জনগণের পাশে এসে না দাঁড়ায়, তাহলে মিড টার্ম ইলেকশন ইজ নট ইভেন। তাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে বোথ সেনেট এবং হাউসকে ফ্লিপ করার। এটা যদি তারা ঠিকমতো জনগণের পাশে এসে না দাঁড়াতে পারে, ডোনাল্ড ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডার এবং যেই অসম এবং মানে ইররেশনাল কাজ, সেই কাজগুলোকে যদি সঠিকভাবে এটার প্রতিবাদ করে জনগণের পাশে এসে না দাঁড়াতে পারে, আইনগতভাবে এবং অন্যান্য যে কোনো ভাবে, তাহলে কিন্তু ডেমোক্রেটিক পার্টি ভবিষ্যৎ আমেরিকাতে বেশি উজ্জ্বল না। মানে আবার তাদেরকে নতুন করে ভাবতে হবে, অর্থাৎ কত সময় পরে গিয়ে তারা আবার নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। প্রফেসর ডক্টর গোলাম মাতবর, যেখানে ডেমোক্রেটদেরকে আমরা এতটা আগোছালো দেখছি, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আমরা অনেক বেশি কনফিডেন্ট দেখি। এবং তিনি কালকেও বলছিলেন যে তিনি তৃতীয়বার আবার প্রেসিডেন্ট হতে পারবেন কিনা তিনি 100% এখনো শিওর না, অর্থাৎ তিনি যে হতে পারবেন না সে বিষয়টি নিয়ে 100% শিওর না। কোনো রিপাবলিকান কংগ্রেসম্যান এই কথা বলছে, সংবিধান সংশোধন করে দরকার হলে তাকে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট রাখা যায়। অর্থাৎ কতটা আত্মবিশ্বাসী তারা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তাদের কাজগুলোর ব্যাপারে আত্মবিশ্বাসী। অন্যদিকে ডেমোক্রেটরা আশা করছে যে মিড টার্মে তারা ঘুরে দাঁড়াবে, কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য জনগণের কাছে যেটুকু যাওয়া দরকার সেটুকু কি তারা শুরু করতে পারছে বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা ডেমোক্রেটিক পার্টির। ওদের কিন্তু অনেক কিছু থাকার পরেও দে ক্যান নট বিট দ্য ড্রাম এন্ড দে ক্যান নট রিচ আউট। তাদের টেক্সটিং বা মেসেজিং ইজ ইনইফেক্টিভ সামহাউ। আপনি দেখবেন যে দুটো দলের ভিতরে, রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টি, প্রো পিপল, জনগণের ওরিয়েন্টেড কিন্তু প্রোগ্রাম দেখবেন যে কিন্তু ডেমোক্রেটিক পার্টি বেশি, এবং তারা ইমপ্লিমেন্টও করে। বাট দে ক্যান নট সামহাউ অ্যাকচুয়ালি গ্যালভানাইজ দ্য পিপল। সো আমি মনে করি ক্রাইসিস সিচুয়েশন ইজ এন অপরচুনিটি। এই যে ক্রাইসিস যেটা এখন হচ্ছে, বা বলতেছি, বা আমরা আতঙ্কিত করতেছে মানুষকে, এটা কিন্তু দে টেস্ট দ্য বটম লাইন। তারা দেখতে চায় যে আসলে কতটুকু পর্যন্ত যায়। They actually go back to social psychology, this kind of populist leaders, and exactly that's what they are doing. কিন্তু ডেমোক্রেটিক পার্টি আসলে সবচেয়ে, জো বাইডেনকে আমরা যত ক্রেডিট দিই, অনেক ডিসক্রেডিটও কিন্তু সে করে গেছেন ইলেকশনের সময়, কমলা হ্যারিস কোন সময়। এবং এখন কিন্তু আসলে ডক্টর নাকিবুর রহমান সুন্দরভাবেই বলেছেন যে এটা আপনি দেখুন, তাদের কিন্তু খুব স্লিম মেজরিটি সেনেট এবং এটা কিন্তু অলরেডি কিন্তু আসলে দেখুন যে দেশে আমি স্যালিউট অ্যাকচুয়ালি কিনজিঙ্গার, অ্যাডাম কিনজিঙ্গার
অ্যান্ড লিজ চেইনি, দেখুন সত্যের জন্য কিন্তু দে ডিড নট লুক এট দেয়ার ওন ইন্টারেস্ট। কোন পর্যায়ে গেছে ইতিহাস কিন্তু রিপিট করে, এবং একদিন কিন্তু আসবে তাদেরকে কিন্তু মানুষ কিন্তু আবার স্যালিউট করবে সত্যের জন্য। দে স্টুড বাই দ্য ট্রুথ। সো এখন ডেমোক্রেটিক পার্টি এখন যে সিচুয়েশনটা আছে, কিন্তু আলটিমেটলি অল কাইন্ডস অফ থিং, এই যে থার্ড টার্মের কথা বলা হচ্ছে, এগুলো তো আসলে একটু অ্যালার্মিং সিচুয়েশন, তাই না? যুক্তরাষ্ট্রে তো 2 টার্মের বেশি থাকা যায় না। কনস্টিটিউশন, এবং অনেকে বলতে কনস্টিটিউশন দে আর গোইং টু চেঞ্জ, এবং তাদের কিন্তু এই ধরনের লোকজন আছে। এবং অ্যাপয়েন্টমেন্ট গুলো আপনি দেখেন কাদেরকে দিচ্ছে, যে অ্যাপয়েন্টমেন্ট গুলো কিন্তু অলরেডি কিন্তু তাদের রিপাবলিকান পার্টির কিন্তু অনেকেই কিন্তু তাদের সমালোচনা করছে ইনএফিসিয়েন্সি বা সো রেডিক্যাল, বা দে মেক দ্য কমেন্টস হুইচ ইজ ভেরি ডিস্ট্রাকটিভ, কিন্তু তারপরেও কিন্তু অনেকগুলো পার পেয়ে যাচ্ছে। তো ডেমোক্রেটিক পার্টি যদি আসলে অর্গানাইজড হতে যদি কাজ করে, মিড টার্ম ইলেকশনে কিন্তু ল্যান্ডস্লাইড আবার পেতে পারে যদি স্ট্র্যাটেজিক্যালি দে ক্যান মুভ ফরওয়ার্ড। এই ইস্যুগুলো আসবে কিন্তু, এই যে শুরু হয়েছে দেখেন সোশ্যাল সেফটি নেট নিয়ে, এরপর একটার পর একটা আসবে। আপনি এখন প্রথম দিনে 11 বোধ এক্সিকিউটিভ অর্ডার, প্রত্যেকটা order আপনি দেখুন, ইমিগ্রেশন হয়তো আমরা একটু করে আলাপ করবো, দেখুন একটার পর একটা কিন্তু আসবে, যে যে এদেশের যারা নাগরিক বা তাদের, এবং যারা মোর ভালনারেবল, যাদের জন্যই এত পলিটিক্সের কথা বলা হয়, যে সবসময় আমরা বলি যে আমরা তোমাদের সার্ভ করার জন্য আসছি, সার্ভ কতটুকু করা হচ্ছে সেটা কিন্তু ইনিশিয়ালি মর্নিং শোজ দ্য ডে এখন দেখা যাচ্ছে। সো এই ধরনের কিন্তু সিচুয়েশন অনেকগুলো করবে। এট দ্য এন্ড অফ দ্য ডে ডক্টর নকিবুর রহমান যেটা বললেন, আমি তো চেষ্টা করছিলাম কিন্তু করতে তো পারলাম না, এই যে এটা নিচ্ছে কিন্তু এটা একটা খুব চমৎকার কারণ হতে পারে যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু করতে পারলাম না। আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো একটু আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সানচুয়েল, অতিথি হিসেবে যুক্ত আছেন প্রফেসর ডক্টর গোলাম মাতবার এবং ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক সারা জাগানো যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, মাস ডিপোর্টেশন, 11.3 মিলিয়ন মানুষকে তিনি বের করে দেবেন, অবৈধ যারা আছেন একেবারে সবাইকে দেশ থেকে বের করে দেয়ার, এই আইসের অভিযান কিংবা ডিপার্টমেন্টটা তো অনেক আগে থেকে আছে, এটি তো আসলে অভিযান চালায়, সব সময় চালায়। আমরা দেখতে পাচ্ছি যে জো বাইডেনের সময় প্রতিদিন গড়ে 311 জন করে গ্রেপ্তার করা হতো, কিন্তু এখন যে ব্যাপক হারে অভিযানটা চলছে, আমরা দেখছি টম হোমেন তিনি চলে গেছেন শিকাগোতে, হোমল্যান্ড সেক্রেটারি তিনি চলে আসলেন নিউ ইয়র্কে, এবং আজকে থেকে এখানেও অভিযান শুরু হয়ে গেছে। ব্যাপক অভিযান চলছে, গড়ে প্রায় 800, 900, 1000 ছাড়িয়ে যাচ্ছে। অন্য অভিযানগুলোর তুলনায় এখানে একটা পার্থক্য তৈরি যেটি হচ্ছে, সেটি হলো যে আগে যারা হয়তো কোনো একটা আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তারা নথিভুক্ত নয় কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন, তারা নিশ্চিন্তে ছিলেন, না আমরা আইনি পথে আছি, আমি কোনো অপরাধ করছি না, আমি আমেরিকার যে সুযোগটা দিয়েছিল সেই সুযোগ অনুযায়ী আমি এখানকার নাগরিকত্বের জন্য আবেদন করেছি, আশ্রয় প্রার্থনা করেছি। কিন্তু তাদের এখন সবার ঘুম হারাম হয়ে গেছে, অর্থাৎ তারাও সবার দৌড়ের উপর আছেন, কারণ বলা হচ্ছে যে কাউকে ফ্রি কোনো পাস দেওয়া হবে না। এবং টম হোমেন বলছেন যদি তুমি ইলিগালি থাকো তবে ইউ আর অন দ্য টেবিল, তুমিও টার্গেটের মধ্যে আছো। কিন্তু শুরুতে আমরা শুনতাম অপরাধীদেরকে ধরা হবে, যারা অপরাধের সঙ্গে যুক্ত তাদেরকে ধরা হবে। গোলাম মাতবার, আপনার কাছে জানতে চাই যে মানে এই নিঃসন্দেহে আগের অভিযানগুলো আপনারা দেখেছেন, কিংবা ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম দফায় ছিলেন তখনকার সময়টাও আপনার দেখার সুযোগ হয়েছে, এবারের অভিযানটা এত ব্যাপক আকার কিংবা ব্যাপকতার সঙ্গে করার পিছনে আসলে এইখানকার উদ্দেশ্যটা কি? এটাও তো আসলে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ অল রাইট, হি সেড ইট রাইট বিফোর, তার ইলেকশন পার্টি প্ল্যাটফর্ম, পলিটিক্যাল প্ল্যাটফর্মের সময় সে বলেছেন সে করবেন এটা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এদেশকে বলা হয় মানবতার দেশ, হিউম্যান রাইটস এর দেশ, রাইট? কিন্তু সেই যদি আমরা চিন্তা করি, বা আপনি যে সারাশি আক্রমণ যেটা সে করছে, সে বলছিল এটা করবে আর কি, এবং সে করছে। এখন দেখেন এখানে এটিএফ থেকে আরম্ভ করে, এফবিআই থেকে আরম্ভ করে, এমন কোনো প্রতিষ্ঠান নাই, আইস থেকে আরম্ভ করে, যে প্রত্যেকে, আপনি বলেছেন যে কয়েকজন মানে যে জার, বর্ডার জার, সে চলে গিয়েছেন ইলিনয়, ডক্টর ফিলও চলে গিয়েছেন ইলিনয়, এবং আরো যে যারা তাকে অল সময় লয়ালটি শো করার জন্য তারাও চলে গিয়েছেন, অর্থাৎ এটাকে একটা ফোকাস করার জন্য। তো এখন দেখুন ইলিনয়ের যে গভর্নর পিস্কার আর কি, সে নিজেও বলেছেন যে দেখো আমরা এখানে যারা অপরাধী আছে তাদেরকে ডিপোর্টেশন করলে আমাদের কোনো কারো কমপ্লেইন নাই, এবং ইলিগালের কথা বলা হচ্ছে যে তা তো এবং আপনি বোধহয় স্যান হোজের যে মেয়র, সে খুব সুন্দরভাবে বলেছেন ক্যালিফোর্নিয়া নিয়ে, সেখানেও তো আপনার সাহসী আক্রমণ হচ্ছে, সেখানে বলছে, এবং দেখা যাচ্ছে এখানে ঢাকা যে ডেফার্ড অ্যাকশন প্ল্যান, যেটা আর্লি অ্যারাইভালের জন্য যারা, তাদের ভিতর দেখা যাচ্ছে এখানে গ্র্যান্ডফাদার পর্যন্ত আছে, তাদের ছেলে 20 বছর আছে, অর্থাৎ ইরেসপেক্টিভ অফ এনিথিং
যেটাকে বলা হচ্ছে যে একটা গণহারে যেটা করছে আর কি, এটা কিন্তু খুবই অমানবিক। এ দেশটা কিন্তু ইমিগ্রেন্টের দেশ, আমাদের মনে রাখতে হবে। প্রথম দিন সে এক্সিকিউটিভ অর্ডারে কি করেছেন, সে বলেছেন যে যারা দোজ হু আর লাইক আস্কিং ফর রিফিউজি, রিকোয়েস্ট অ্যাপিল ফর রিফিউজি অর ফাইল দ্য অ্যাপ্লিকেশন ফর রিফিউজিজ, দে উইল বি স্ট্র্যান্ডেড ইন মেক্সিকো। কতদিন থাকবে মেক্সিকোতে? এবং দেখুন আরো সে বলেছে যে রিফিউজি রিসেটেলমেন্ট সেটা স্টপ করে দিয়েছেন, এবং 5 লাখ মতো বোধহয় হাইটি, ভেনিজুয়েলা এবং আরো কয়েকটা দেশে থেকে বোধহয় আপনার নিকারাগুয়া, এই যে এদের যদি কোনো একটা আমেরিকাতে স্পন্সর থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারতো, সেটাও কিন্তু স্ট্যান্ডার্ড করে দিয়েছেন। সেটা প্রথম থেকেই বলেছেন যে সে ইমিগ্রেশন একটা সাহসী আক্রমণ করবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে মানবতার যদি আমরা চিন্তা করি, হিউম্যান রাইটস এর কথা যদি চিন্তা করি, যে এখানে অনেকগুলো কিন্তু তারা যেটা করতেছে আর কি, ইরেসপেক্টিভ অফ এনিথিং, যে ভিকটিম, যেমন আপনার যে অ্যাবরিজিনাল পিপল, নেটিভ আমেরিকান পিপল, এরা কিন্তু অনেক সময় কিন্তু আইডি নিয়ে কিন্তু অনেকে যায় না, তাদের কিন্তু অনেকগুলোকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আমরা নাবাহো ট্রাইবাল বোধহয় আর কি, তাদের যে বিভিন্ন ধরনের যে টেলিফোন কল গুলো কিন্তু 911-এ, সেটা কিন্তু আপনার জায়গা দেওয়ার মতো অবস্থা না, বিকজ দে আর অল লাইক গোয়িং থ্রু দিস ফিয়ার এবং all kinds of the insultation. So this is what he said, but the problem is that these people actually they should look at, they should not do it like umbrella term, everyone fit under this, everyone is criminal. I think the motive হচ্ছে যেটা স্ট্র্যাটেজি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমালোচনার ব্যাপার, যে তারা irrespective of looking at people's status, looking at people, আপনি সিটিজেন, যেমন অনেক সিটিজেনকেও কিন্তু তারা কিন্তু আপনার এইভাবে ইনসাল্ট করছে। আপনার নিউ জার্সিতে হয়েছে, নিউ জার্সি নিউ ইয়র্ক একটা মাছের ডিপোতে গিয়ে হয়েছে। তো এখন দেখুন সিটিজেন মানিয়ে দেশে একটা সিটিজেন, তাকে সিটিজেনশিপটা কিন্তু এমনি দেওয়া হয়নি, তো সিটিজেনও কিন্তু এটি যে ইনসাল্ট ফর দ্য সিটিজেন, তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। সো অল দোজ থিং আমার কাছে মনে হচ্ছে যে এটা আর কি, যে ঘনহারে ইরেসপেক্টিভ অফ এনিথিং, যে সবাইকে ক্রিমিনাল মনে করে। এবং আপনি দেখুন এখান থেকে ডিপোর্টেশন যেগুলো করা হয়েছে, কোন দেশের জন্য আপনার কলম্বিয়াতে তো পাঠিয়েছে, ব্রাজিলে যেগুলোকে শ্যাকলস করে আপনার তাদেরকে দেখেন হ্যান্ডকাপ লাগিয়ে পাঠানো হয়েছে। এটা কিন্তু আমরা বলি এটা মানবতার দেশ, কোথায় সেই মানবতা? আপনি তাকে ক্রিমিনাল, আপনি তাদেরকে এইভাবে পাঠিয়েছেন। এবং ব্রাজিল কিন্তু এটা রিয়েক্ট করেছেন। কলম্বিয়া দেখুন, সে প্রথমে প্রোটেস্ট করছে, কিন্তু আমরা জানি সাউথ আমেরিকান কান্ট্রি গুলো দিয়ে ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন ইউনাইটেড স্টেটস। আসলে এই যে বর্ডারের ক্রাইসিসটার পিছনে আমি একটাই কারণ, যেটা আমি আসলে ইমিগ্রেশনের উপর আমি পড়াইছি মাস্টার ডিগ্রিতে, এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জানুন, সাউথ আমেরিকান কান্ট্রি মোটামুটি প্রায় দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এনর্মাস পটেনশিয়াল ইন দোজ কান্ট্রিজ। কিন্তু আমেরিকান যে পলিসি গুলো, ডক্টর নাকিব রহমান ফরেন পলিসির কথা বলবো, এটা ফরেন ইকোনমিক পলিসির কথা আমি বলবো, এমন ভাবে তাদেরকে সাহায্য করা হয় যাতে সো দ্যাট দে আর গোইং টু বিকাম ডিপেন্ডেন্ট অন ইউনাইটেড স্টেটস। তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা সত্যিকার তাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, আমাদের মেক্সিকো বর্ডারে কিন্তু এগুলো দেখতে হবে না, তারা আসবে না, কেউ নিজের দেশ কিন্তু ছাড়তে চায় না। মানুষ কেন দেশ ছাড়ে? যদি দেখে হিউম্যান রাইটস ভায়োলেশন হয় এবং ইকোনমিক প্রসপারিটির জন্য। আমরা আপনারা তো প্রসপারিটির জন্য আসছি, এগুলোর জন্য মানুষ আসে। তো নিজের দেশেই যদি এগুলো থাকে, people usually don't move. So এই যে পলিসিটা, আমেরিকার যে পলিসি, ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি ফর South America could actually provide lots of things that we did not have to go to all the way 15,000-20,000 মাইল অন্য দেশে, যেটা সোয়েট শপের আমরা অ্যাডভান্টেজটা নিচ্ছি। কিন্তু সাউথ আমেরিকা could actually provide that facility, but we never. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলছেন, যে আসলে নিরাপত্তা এবং অর্থনৈতিক, এই দুটো কারণেই তো মানুষ নিজের দেশ ছেড়ে সাউথ আমেরিকার দেশগুলো আসছে। এবং আপনি ব্রাজিলের উদাহরণ টানছিলেন, যে মিলিটারি প্লেনে পাঠানো হয়েছে, তাদের হাত করা তো ছিলই, বলা হচ্ছিল যে অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিল সেখানে, কারণ সেখানে কোনো শীতাতপ ব্যবস্থা ছিল না। কলম্বিয়া তীব্র রিয়েক্ট করে শুরুতে তাদেরকে ফেরত পাঠিয়েছে, কিন্তু পরবর্তীতে তারা একটা সম্মানজনক অবস্থা নিয়েছে, তাদের মিলিটারি প্লেনে করে তারা ডিপোর্টেশনের সহযোগিতা করছে। এবং এই ল্যাটিন আমেরিকার দেশগুলো আগামী কয়েকদিনের মধ্যে তারা নিজেরা একটা বৈঠক করতে যাচ্ছে, অর্থাৎ এই ডিপোর্টেশনটা ডোনাল্ড ট্রাম্প যেভাবে করছেন, তারা হয়তো মোকাবেলায় কি করবেন। কলম্বিয়াকে তো অনেকটা ইন্টিমিডেশন করেছেন, কলম্বিয়াকে অনেকটা ইন্টিমিডেশন করে কিন্তু অ্যাকসেপ্ট করছে তারা, because there is no other way. Colombia কিন্তু has been always a very good friend to United States, কিন্তু সেই কলম্বিয়াকে যে অসম্মানটা করা হয়েছে। তো আমরা বলি হিউম্যান রাইটস এর দেশ, এখন এগুলো আপনি হিউম্যান রাইটস এর সূচকে আপনি অনেক নিচে পড়ে যাবেন। বুঝতে পেরেছি। আসলে ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো কি, মানে এই প্রসেসটা তো চলছে এবং এটা কি ফরম্যাটে হচ্ছে, এটা আসলে স্পষ্ট কেউ করতে পারছেন না এই কারণে যে আগের যে ক্র্যাকডাউন গুলো হয়েছে সেগুলোর সবগুলো থেকে এটি ধরনটা একটু ভিন্ন। কিন্তু আপনার কাছে একটা জায়গায় গিয়ে জানতে চাইবো যে শুরু হয়েছে, শেষ কোথায় হবে, কিংবা আইনি প্রক্রিয়া এটাকে কোনোভাবে থামানোর কি কোনো সুযোগ আছে নাকি?
আমেরিকার আইনই বলছে এটা আইনসম্মত, এটা করা যাবে, মানুষ এসেছে, একসময় আমি সুযোগ দিয়েছি, এখন আমি দেবো না, আমি বের করে দেবো। আসলে এটার শেষটা কোথায় সময় বলে দেবে, এটা প্রেডিক্ট করা খুব কঠিন, কিন্তু খুবই দুঃখজনক। আমরা যদি দেখি, আপনি শুরুতেই যেটা বলেছেন যে ডিপোর্টেশনের প্রসেসটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস। আমরা ওবামার আমলেও দেখেছি, প্রেসিডেন্ট ওবামার আমলে দেখেছি, ডোনাল্ড ট্রাম্পের প্রথম আমলেও দেখেছি যে সর্বোচ্চ তিনি 2017 সালে 150,000 লোককে ডিপোর্ট করেছেন। তারপরে আমরা দেখেছি যে জো বাইডেনের আমলে এই সংখ্যাটা আরো অনেক বেশি হয়ে গেছে, তিনি 2024 সালে অলমোস্ট 250,000 মানুষকে ডিপোর্ট করেছেন। সো এই ডিপোর্টেশনের প্রসেসটা তো অনগোয়িং। সো ডোনাল্ড ট্রাম্প যে রেটরিকটা ইউজ করেন যে ভায়োলেন্ট ক্রিমিনালরা এখানে এসে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে, কেউ কোনো ইমিগ্রেন্ট যদি ভায়োলেন্ট ক্রাইমের সাথে জড়িত থাকে, এটা তো রেগুলার প্রসেসেই তাকে ডিপোর্ট করা হচ্ছে। তিনি তো এই সমাজের কোনো অংশ হতে পারবেন না। কিন্তু এখন যে কাজটা করা হচ্ছে, এবং যদি আমরা লিগালিটির প্রশ্নে আসি, তাহলে পরে যদি কোনো ব্যক্তি বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে কিংবা তিনি কোনো ভায়োলেন্ট ক্রাইমের সাথে অভিযুক্ত না হয়ে থাকেন, তাকে কিন্তু স্টিল ডিপোর্ট করার পসিবিলিটি নাই। ইভেন কেউ যদি ইলিগাল ইমিগ্রেন্ট হয়ে থাকেন কিন্তু তার কোনো ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত কিংবা সহযোগিতার সাথে জড়িত না থাকে, তাকেও কিন্তু ডিপোর্ট করতে পারছেন, তাকে হয়তো বন্দি করে রাখছে ট্রাম্প। কিন্তু যে প্রসেসটার মাধ্যমে, মানে আগে যেটা ছিল সেটা হলো যে আইস বাড়ি বাড়ি গিয়ে খুঁজতো না যে কারা ক্রিমিনাল, কারা এই অপরাধের সাথে জড়িত, কারণ যারা অপরাধের সাথে জড়িত তাদের দ্বিতীয় অপরাধ করা কিংবা তৃতীয় অপরাধ করার সম্ভাবনাটা খুব বেশি। এবং সে সময় যখন তারা অ্যারেস্ট হবেন তখন খুব হিউম্যান ওয়েতে তাদেরকে ডিপোর্ট করা যায়, কারণ অপরাধ তো একটা হ্যাবিট। সো যারা অপরাধী তারা আবার অপরাধ করবে, এবং আইস বেসিক্যালি ওয়েট করতো তার জন্য যে আবার যখন অপরাধ করবে, সে সিম্পল একটা ড্রাইভিং ইনসিডেন্টে পুল ওভার হলে পরেও সেখান থেকে যদি তাকে অ্যারেস্ট করা হয়, তখন আইস উইল অ্যাক্সেস দ্যাট ডেটাবেস, ওখান থেকে করা হবে। এখন যেটা করা হচ্ছে, এখানে ডিপোর্টেশনের চেয়ে একটা ভীতি সঞ্চার করা, এবং আপনি যেটা বললেন যারা লিগ্যাল প্রসেসের মধ্যে আছেন তারাও আতঙ্কের মধ্যে আছে, কারণ তাদেরকে যদি আইস ধরে ফেলে, অনেকেরই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, বলতে পারবে না, তাদেরকে অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যে তারা পড়বেন। আমেরিকাতে লিগ্যাল হেল্প ইজ এক্সপেন্সিভ। তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে সামাজিক সংগঠনগুলা, স্পেশালি ACLU এবং অনেক ধরনের লিগ্যাল অর্গানাইজেশন সাহায্য সহযোগিতা করছে, মুসলিম কমিউনিটির মধ্যে কেয়ার এবং MLF-এ ব্যাপক কাজ করছে। কিন্তু এর বাইরেও স্থানীয় যে সমস্ত সামাজিক সংগঠনগুলো আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে, যাতে করে যারা অ্যারেস্ট হচ্ছেন আইসের এই হামলায় তারা যেন লিগ্যাল সাপোর্টটা পায়। তারা যদি নিরপরাধ হন, তাদের বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক কাজের কোনো সংশ্লিষ্টতা না থাকে, তাহলে কিন্তু এই রিপোর্টটা ডোনাল্ড ট্রাম্প এক্সিস্টিং লর মধ্যে করতে পারবেন, তাকে আইন চেঞ্জ করে। এবং গোলাম মাতবর ভাই যেটা বললেন যে কলম্বিয়ার সাথে যেটা করা হলো, মানে এটা একটা দিস ইজ টেক্সট বুক পুলি, যে বলা হলো যে তোমরা এই রিফিউজিদেরকে, এই ইমিগ্রেন্টদেরকে নিবা। যখন কলম্বিয়া রিফিউজ করলো, বলা হলো যে এদেরকে আমরা যে কোনো জায়গায় ফেলে দেব এবং 25% থেকে 50% ট্যারিফ আরোপ করব। একটা গরিব দেশকে একটা ধনী দেশ যদি এইভাবে মানে কি করার চেষ্টা করে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ ডান ইন হিজ বিজনেস প্র্যাকটিস। যে তিনি কিন্তু তার ছোট ছোট পাওনাদার যারা তাদেরকে এভাবে তিনি হি জাস্ট স্টিচ দেম, একই কাজ ছোট ছোট দেশগুলোর সাথে করছেন। সো এটা কোনো সাস্টেনেবল মডেল না। আমরা কিন্তু দুনিয়া থেকে বিচ্ছিন্ন না, কিন্তু সব দেশ যদি আমেরিকাকে বর্জন করে, আমেরিকান ইকোনমি একটু কলাপস করবে। আমরা গতকালকে দেখেছি ছোট্ট একটা কোম্পানি চায়নার ডিপ ডাইভ, তাদের আবিষ্কারের কারণে একেবারে পুরা আমেরিকার পুঁজিবাজারে ধস নেমে গিয়েছে। সুতরাং আমেরিকার যে সুপ্রিমেসি দুনিয়ার সবার উপরে, এটা কিন্তু সামরিক শক্তির জোরে না, বুলির জোরে না, ইট কামস ফ্রম সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, এডুকেশনে আমেরিকার সুপিরিয়রিটি। এবং এটা অনেকাংশে ডিপেন্ড করে এই কারণে যে আমেরিকা ইমিগ্রেন্টদের জন্য, ইমিগ্রেন্টরা এখানে এসে সাকসেসফুল হয়।
এই এন্টাই ইমিগ্রেন্ট পলিসি করে তাদের সবচেয়ে সুপারস্টার যে ইলন মাস্ককে তো তারা অবাঞ্ছিত ঘোষণা করে দিবে, কারণ ইলন মাস্ক ইজ নট অরিজিনালি ফ্রম আমেরিকা, সে সাউথ আফ্রিকান ইমিগ্রেন্ট। সুতরাং আমেরিকা ইজ এন ইমিগ্রেন্ট কান্ট্রি। আমেরিকার শুধুমাত্র 2% পপুলেশন ইন্ডিজেনাস, 98% ইমিগ্রেন্ট। সেই ইমিগ্রেন্টদেরকে যদি অশ্রদ্ধা করা হয়, এবং আমি শেষ করবো এটা দিয়ে যে আমি আজকে কথা বলছিলাম এক সাথে, আমার এক স্টুডেন্টের সাথে, সে গল্প যে তার এক বন্ধু, সে হলো বেসিক্যালি ডেলিভারি ট্রাক চালায়। সে বলছে যে আজকে এবং গত কয়েকদিন সে যখন তার ডেলিভারি ট্রাক ছিল, সে মেইনলি ভেজিটেবল হল করে। সে বলছে যে সে অলমোস্ট খালি তার ট্রাক ভেজিটেবল নিয়ে আসছে, কারণ এই যে ভেজিটেবল হলিং করা থেকে শুরু করে পুরা মিড ওয়েস্টের চিজ ইন্ডাস্ট্রি, তারপরে আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, ইট অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন ইমিগ্রেন্টস। সো এদেরকে যদি আপনি এরকম করে বের করে দেন, তাহলে পরে আমেরিকান ইকোনমি কলাপস। এই ছোট্ট জিনিসটা কেন আমরা বুঝছি না, আমার আসলে মাথায়। নিঃসন্দেহে আসলে এইটা নিয়ে তো অনেক বিশ্লেষণ হচ্ছে, কারণ একদিকে যেমন আপনার ইকোনমি এদের উপর নির্ভরশীল, আবার তাদের বের করে দিতে গেলে এত বিপুল পরিমাণ যদি মানুষকে বের করে দিতে হয়, তাহলেও তো আপনার অনেক অর্থের দরকার হবে, সেটিও তো চাপ তৈরি করবে আমেরিকার ইকোনমির উপর। আমরা ঠিক জানি না যে কোথায় গিয়ে এটি থামবে। নিঃসন্দেহে আলোচনার সুযোগ রয়েছে, ভবিষ্যতে আমরা আলোচনা করব। আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর গোলাম মাতবার এবং ডক্টর নাকিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত এবং সময়ের জন্য। দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।